গ্রিটিংস এভরিওয়ান। আজকে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অধ্যায়ের কতিপয় বাকি যে ডেফিনিশনগুলো রয়েছে সেগুলো আমরা আজকে শেষ করব। ওকে, পূর্ববর্তী ক্লাসে আমাদের 11 থেকে 16 নাম্বার অর্থাৎ 5টা ডেফিনিশন আমাদের দেওয়া হয়েছিল ক্লাস নাম্বার 5-এ। আজকে ক্লাস নাম্বার 6-এ আমরা যা বাকি আছে সবগুলো শেষ করব। ওকে, প্রথমে আসি প্রতিসম ম্যাট্রিক্স। এটার সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হয় ইংলিশে। ওকে, সো প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? অবশ্যই প্রথমে আমাকে লিখতে হবে ডেফিনেশনটা, সেটা হচ্ছে একটি বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স হতে হবে, আমি দাগ দিচ্ছি। একটি বর্গ ম্যাট্রিক্স এ, ধরে নিলাম এ আই জে। এখানে আমরা জানি যে আই জে এটা কিন্তু ভুক্তির সারি এবং কলামকে বোঝায়। আমি যদিও পূর্বের ক্লাসে এগুলো সব বলা আছে, তাও আমি একটু রিক্যাপ করছি। আই দ্বারা ওই ভুক্তির সারি এবং জে দ্বারা ওই ভুক্তির কলামটাকে বোঝায়। আচ্ছা, তো এ আই জে এবং ধরলাম এন বাই এন, এটা একটা বর্গ ম্যাট্রিক্সের শর্ত। ওকে, তাহলে কে এত ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ এর ট্রান্সপোজ সমান এ হয়। এটা হচ্ছে আমাদের মেইন শর্তটা। এখন ট্রান্সপোজ কি? আমরা কিন্তু ট্রান্সপোজ পড়ে আসছি। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে? কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমি কি করি, সাপোজ এ একটা দিলাম 2 1 2 বা 1 2 3 4 5 6, তো এটা ট্রান্সপোজ জেনারেলি প্রকাশ করে হচ্ছে যদি আমি সারিকে কলামকে সারিতে রূপান্তর করি। যেমন এটা হচ্ছে আমাদের কলাম, এটাকে আমি সারি করে ফেলবো, তাহলে 1 3 5, আর এরপরে এটাকে 2 4 6, এভাবে আমি সারিকে কলামকে সারিতে রূপান্তর করাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। সো আমাদের এখানে ওরা বলতেছে প্রতিসম ম্যাট্রিক্স কোনটা হবে? যখন একটা বর্গ ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ করে যদি আমি আবার ওই ম্যাট্রিক্সটাকে পুনরায় ফেরত পাই। জিনিসটা কীরকম? আমরা ডাইরেক্টলি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স -2 3 -1 3 4 6 -1 6 -5। একটু কষ্ট করে আমরা এ এর ট্রান্সপোজটা একটু বের করি। ট্রান্সপোজে কী করব আমরা? সারিকে কলাম। তাহলে এই যে এই সারি, প্রথম সারিটাকে কলামে অর্থাৎ -2কে এক জায়গায় রেখে দিয়ে 3 এর নিচে -1 নিচে, এরপরে 3 4 6 অর্থাৎ 3কে 2 নাম্বার কলামের প্রথম উপাদান হিসেবে চিন্তা করে বাকিগুলোকে নিচে নিচে লিখব 3 4 6। একইভাবে -1 এটা, তাহলে -1, তারপর হচ্ছে 6 -5 করলাম। করার পরে আমি যদি এবার একটু চোখ বুলিয়ে দেখি সেটা কীরকম দেখেন তো। আমাদের ট্রান্সপোজ করার পরেও এই দোনোজনের চেহারাগত কোনো পার্থক্য আসেনি। ইট মিনস এ এর ট্রান্সপোজ করে আমি আবার ওই এ ম্যাট্রিক্সকে ফেরত পেয়েছি। এটাকে বলা হয় হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এবার আসি প্রতিসম ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো আসলে আমি বারবার বলি, মুখস্থ করার কিছু না, এগুলা জাস্ট একটু দেখবেন আর একটু এক্সাম্পল দিয়ে করে দেখবেন। এই তো মনে করেন এ ও বি উভয়ই একই মাত্রার প্রতিসম ম্যাট্রিক্স হবে, তবে এর মধ্যে কিছু কথা আছে। একই মাত্রার বলা মানে কি? একই মাত্রার বলা মানে হচ্ছে ক্রমটা আমার এখানে একই হবে। আচ্ছা, যেমন এ প্লাস মাইনাস বি, তারপরে হচ্ছে এ বি প্লাস মাইনাস বি এ, দুইটাই করলে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স বলবো এই কন্ডিশনগুলাতে। আবার যদি এ বি এর গুণফল যদি প্রতিসম ম্যাট্রিক্স হয়, প্রতিসম হলে তাহলে বি আর এর গুণফলও প্রতিসম ম্যাট্রিক্স হবে। আচ্ছা, এরপরে আসি কিছু প্রতিসম ম্যাট্রিক্সের আরও কিছু, যেমন যদি আমরা বলি এ একটা প্রতিসম ম্যাট্রিক্স, কথাটা আমি বারবার লিখছি না, ও বি একই মাত্রার বর্গ ম্যাট্রিক্স হলে তাহলে কি কি প্রতিসম হবে সেটা আমরা দেখি।
ওই এর সাথে যদি আমরা একটা স্কেলার গুণ করি এটাও প্রতিসম হবে, অথবা এ ট্রান্সপোজ করলে ওইটাও প্রতিসম হবে, অথবা একে ইনভার্স করলে এটাও প্রতিসম হবে। যদিও আমরা এখনও ইনভার্স পড়া থেকে অনেক দূরে আছি, ইনভার্সটা আমরা পড়ব, ঠিক আছে, জাস্ট আমরা এমসিকিউর জন্য লিখে দিচ্ছি। এরপরে হচ্ছে বি এর সাথে যদি আমরা এ ভি ইনভার্স গুণ করি তাও প্রতিসম হবে। আচ্ছা সরি, ইনভার্স না, ট্রান্সপোজ। একইভাবে বি এ ট্রান্সপোজের সাথে যদি এ বি এর গুণফল গুণ করি তাও প্রতিসম, সকলই প্রতিসম হবে। সো এগুলা আমরা একটু এমসিকিউর জন্য পড়ে ফেলব। আচ্ছা ওকে, এরপর আসি আমাদের প্রতিসমর পরে যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে বিপ্রতিসম। বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্সের ইংলিশটা হচ্ছে স্কিউ সিমেট্রিক। ওকে, এটা হচ্ছে যদি কোনো একটা ম্যাট্রিক্স এ, অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, বর্গ ম্যাট্রিক্স এ কে, সাপোজ এ সমান হচ্ছে এ আই জে এবং এন বাই এন, বিপ্রতিসম হবে যদি এ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করে যদি আমি মাইনাস এ কে পাই, তাহলে এটাই হচ্ছে আমাদের বিপ্রতিসম ম্যাট্রিক্সের কন্ডিশন। ট্রান্সপোজ করে যদি আমি আগের ম্যাট্রিক্সটাকে পাবো ঠিক আছে, কিন্তু সাথে একটা মাইনাস আসবে, সেটা কিভাবে সেটা আমরা একটু দেখব। এক্সাম্পল, এ একটা বর্গ ম্যাট্রিক্স 0 3 4 -3 0 7 -4 -7 0। এখানে কিন্তু একটা মজার কথা হচ্ছে যে প্রতিসম বিপ্রতিসম পড়লাম, দুইটার জন্যই কিন্তু আমাদের বর্গ ম্যাট্রিক্স হতে হবে। সো কোথায় ডেফিনিশন লেখার সময় যদি আপনি বর্গ ম্যাট্রিক্স কথাটা না লিখেন, বা যেখানে লাগবে না সেখানে লিখে দিচ্ছেন, বা যেখানে লাগবে সেখানে লিখছেন না, তাহলে কিন্তু আপনার ডেফিনিশনে নাম্বার আসবে না। জিনিসটা কনসার্নিং। ওকে, সো এখন আমরা একটা কাজ করি, এটাকে আমরা একটু ট্রান্সপোজ করি। তো ট্রান্সপোজ করার নিয়মটা কি, আমাদের এই সারিকে কলাম করব, অর্থাৎ 0কে সেখানে রেখে 3 4 নিচে, আবার -3 এখানে দিব 0 7, এরপরে -4 -7 0। আচ্ছা, করার পরে আমি যদি এবার, আমি আগেও বলেছিলাম স্কেলার গুণ, আমি যদি এবার এইখানে সবগুলা ভুক্তি থেকে, মনে রাখবেন ম্যাট্রিক্স থেকে কোনো কিছু কমন নেওয়া মানে হচ্ছে প্রত্যেকটা ভুক্তি থেকে কমন নেওয়া। এখন আমি কি করলাম, এই ম্যাট্রিক্স থেকে মাইনাস কমন নিব। মাইনাস কমন নেওয়া মানে প্রত্যেকটা ভুক্তি থেকে মাইনাস কমন নেওয়া, তাহলে 0 থেকে মাইনাস কমন নিলে তো 0, -3 থেকে নিলে এটা 3 হবে, -4 থেকে নিলে এটা 4, এবার 3 থেকে মাইনাস কমন নিলে এটা -3 হতে হবে, 0 থেকে 0, -7 থেকে মাইনাস কমন নিলে এটা 7 হয়ে যাবে, এরপর 4 থেকে -4 এটা -7, এটা আবার 0। ব্যাপারটা কেমন, ব্যাপারটা দেখেন তো, আপনি যদি আবার মাইনাসটাকে ভেতরে গুণ করেন তাহলে দেখেন তো আমি আবার আগেরটাকে ফেরত পাচ্ছি কিনা। 0 মাইনাসটাকে যদি আমি ভেতরে গুণ করি তাহলে এই 3 হবে আবার -3, এই 4 হবে -4, এই -3 হবে আবার 3, তার মানে আলটিমেটলি এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। ব্যাপারটা একদম ইজি। ইজি কীরকম, মনে করেন আমরা এই যে এখানে কোনো একটা জায়গায় -5 আছে, আপনি কি করলেন, এখান থেকে মাইনাস কমন নিছেন, তাহলে জিনিসটা কীরকম হবে, এরকম হবে না। বা আমি সহজভাবে বলি, মনে করেন এখানে একটা শুধু 5 আছে, তাহলে 5 থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে জিনিসটা কীরকম হবে, -5। অর্থাৎ কমনটা আমাকে এমনভাবে নিতে হবে যেন কমনটা আবার যদি গুণ করি যেন আবার আমার পূর্বের লাইনটা ফেরত আসে। ব্যাপারটা এটাই, জাস্ট এখানে আমরা একটা সংখ্যা দিয়ে বুঝাচ্ছি, এখানে এখন এই মাইনাসটা প্রত্যেকটা ভুক্তির জন্যই একইভাবে ইমপ্লিমেন্ট হবে। এই তাহলে দেখি তো এবার আমরা একটা জিনিস, সেটা হচ্ছে এই যে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিয়ে আমরা এখন যে ম্যাট্রিক্সটাকে পাইছি, এই যে জাস্ট এইটা, এই ম্যাট্রিক্সটা কাকে রিপ্রেজেন্ট করতেছে, আমাদের পূর্বের মেইন বেসিক এক্সাম্পলের এটাকে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে আমরা কি লিখতে পারি, -a লিখতে পারি। তার মানে কি, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে আমি কাকে পাইলাম, -a কে পাইছি, তাহলে এটাকে বলা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। যদি আমরা শুধু a কে পাইতাম তাহলে এটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স।
আচ্ছা, সো বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে, আমি বৈশিষ্ট্যগুলো লিখে দিচ্ছি। এই বৈশিষ্ট্যগুলো আসলে আমি একটু লিখে দিচ্ছি হচ্ছে এমসিকিউর জন্য, এগুলা দরকার। যেমন যদি এ ও বি উভয়ই একই মাত্রার বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়, তবে আমরা লিখতে পারি যে এ নট ইজ ইকুয়াল টু বি হবে এ বি মাইনাস বি এ, এটা বিপ্রতিসম হবে। অর্থাৎ কি করলে কি হবে সেটা একটু আমাদের মাথায় রাখতে হবে, কারণ প্রশ্নের মধ্যে বলবে নিচের কোনটি সঠিক নয়, তখন কিন্তু প্যাঁচ লেগে যাবে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরের যেটা সেটা হচ্ছে এ যদি বিপ্রতিসম হয়, আরও কিছু কথা আছে, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এন বিপ্রতিসম হবে। মানে এ টু দি পাওয়ার এন মানে কি, অর্থাৎ একে যদি আমরা স্কোয়ার বা কিউব, আমরা জানি স্কোয়ার মানে হচ্ছে এর সাথে এর 2 বার গুণ, এ কিউব বলা মানে হচ্ছে কি 3টা এর গুণ, ঠিক আছে, এখানে কিউব বলা কিন্তু এরকম। আচ্ছা, সো বিপ্রতি এ টু দি পাওয়ার এন বিপ্রতিসম হবে যদি এন বিজোড় হয়। তারপরে হচ্ছে এ টু দি পাওয়ার এন আবার প্রতিসম হতে পারে, বিপ্রতিসম ম্যাট্রিক্স আবার প্রতিসম হয়ে যেতে পারে যদি ঘাতটা প্রতিসম, যদি এন জোড় হয়। আমি একটা সিম্পল জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করি। সাপোজ আমরা একটু আগে এক্সাম্পলে যে এ যেটা লিখছিলাম, যে উদাহরণটা, যে 0 3 4 -3 0 7 -4 -7 0, আমরা জানি এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। কেন? আমরা এটাকে ট্রান্সপোজ করলে মাইনাস এ কে পাচ্ছিলাম। আচ্ছা, এখন এই এ স্কোয়ার এটা হবে আবার প্রতিসম। কেন? কারণ হচ্ছে এন এর মান 2, মানে কি জোড়। আবার এ কিউব এটা হবে আবার বিপ্রতিসম, কারণ এন এর মান 3, যা বিজোড় সংখ্যা। এইটাকেই মূলত ওরা এখানে রেখে দিছে। মানে বিপ্রতিসম ম্যাট্রিক্সকে চাইলে আমরা প্রতিসম করতে পারবো, কখন? পাওয়ার করে। পাওয়ার মানে কোন ধরনের পাওয়ার? জোর পাওয়ার করে। এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। ওকে, এরপরে আসি আমাদের 19 নাম্বার। আমরা পড়বো এখন উপম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স এটাকে বলা হয় সাবম্যাট্রিক্স। জিনিসটা আসলে সোজা জিনিস। জিনিসটা হচ্ছে আমরা উপশহর উপজেলা বলি না, একটা জেলার অংশ, ঠিক ওরকম জিনিসটা। সাপোজ আমি এটার ডেফিনেশনটা খুব বেশি কঠিন না, আমি মুখে বলতেছি। ডেফিনেশনটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল লিখি। এ একটা বড় সড়ো লিখলাম 1 2 3 4 5 6 7 8 9। এখন আমি যদি এখান থেকে যে কোনো একটা অংশ নিয়ে নতুন একটা ম্যাট্রিক্স বানাই, ধরলাম এ প্রাইম 2 3 5 6, এটা হচ্ছে একটা উপম্যাট্রিক্স। ওকে, আবার আমরা যদি বলি যে যে স্যার আমি এরকম লিখবো না, শুধু আমি এই 2 3 এই সারিটাকে নিয়ে করব, ঠিক আছে, আরেকটা ডবল প্রাইম দিয়ে বললাম 7 8 9, এটাও একটা উপম্যাট্রিক্স। আবার বললাম স্যার এরকমও না, আমি শুধু এই কলামটাকে নিয়ে বানাবো, তাও সম্ভব। ধরলাম এটা একটা A3 দিলাম, বা 2 5 8, এটাও একটা উপম্যাট্রিক্স। আবার আমি বললাম না, শুধু কলাম সারি দিয়ে করব না, আমি শুধু 2টা ভুক্তি দিয়ে করব, তাও ঠিক আছে। তাহলে আরেকটা বানাইলাম 3 6। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, আপনি যে কলাম বা সারির উপাদানগুলোকে নিচ্ছেন, ওরা যে পজিশনে ছিল ওই পজিশনে রাখতে হবে। ব্যাপারটা কীরকম? এই যে দেখেন, আমি 3 6 আমি কলাম হিসেবে থেকে নিয়েছি, আমি কলাম হিসেবেই আমাকে রাখতে হয়েছে। আমি 7 8 9 সারি থেকে নিয়েছি, আমি সারি থেকেই এভাবে রাখছি। আবার আপনি বলতে পারবেন না, আমি একটা কাজ করি, আমি 1
1 9 8, হ্যাঁ, এই তিনজনকে নিয়ে আমি একটা ম্যাট্রিক্স বানাবো 1 8 9 আপনার মন মতো করে। এই জিনিসটা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি র্যান্ডম ভুক্তি নিয়ে ম্যাট্রিক্স বানালে হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে ক্রম আছে ওই ক্রম থেকে আপনার পছন্দ মতো করে আপনি বাছাই করে করে উপম্যাট্রিক্স বানান, সমস্যা নেই। যেমন আমি যদি 2 3 নিই তাহলে 2 তারপরে হচ্ছে 3, অর্থাৎ এটাকে সারিতে রাখতে হবে। আপনি যদি 7 আর 8 নেন তাহলে 7 8 সারিতে রাখবেন। আপনি যদি 6 9 নেন তাহলে 6 9 কলামে রাখবেন। এটা হচ্ছে একটা উপম্যাট্রিক্স। সো উপম্যাট্রিক্স জিনিসটা সোজা, কিন্তু সোজার মধ্যেও ছেলেমেয়েরা কিন্তু ভুল করে ফেলে, জিনিসটা একটু বুঝতে হবে। প্রশ্নে আসে অনেক সময় যে নিচের কোনটি এত ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স নয়, তখন কিন্তু প্যাঁচ লেগে যায়। ওকে, সো এরপরে আসি আমাদের উপম্যাট্রিক্সের পরে আমাদের কিছু বড় বড় ডেফিনেশন রয়েছে, সেগুলো আমরা এখন একটু শেষ করব। প্রথমে আসি আমাদের বিশ নম্বর, এটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স জানার জন্য অবশ্যই আমার 5 নম্বর ক্লাস লেকচারটা দেখতে হবে, কারণ ওখানে একটা ডেফিনেশন ছিল আমাদের, ওই ডেফিনেশনগুলা এখানে আমাদের কাজে লাগবে। হার্মিশিয়ান, এটাকে বলা হয় হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, সো ডেফিনেশনটা একটু লিখি। অবশ্যই কোনো বর্গ ম্যাট্রিক্স, কোনো বর্গ ম্যাট্রিক্স এ, আমরা জানি বর্গ ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় এভাবে, হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে, হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে যদি এ থিটা ইজ ইকুয়াল টু এ। এখন আপনারা বলতে পারেন হঠাৎ করে এই ক্লাস দেখে এ থিটা এটা কি স্যার? এটা কিন্তু ছিল অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। থিটা এটাকে দ্বারা প্রকাশ করা হয় কিন্তু অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। তো এখন অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স আমাদের ক্লাস নাম্বার 5-এ রয়েছে। তো ওরা বলতে চাচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স করার পরে যদি আমি আবার ওই এ ম্যাট্রিক্সটাকে ফেরত পাই, ওইটাকে বলা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওয়ান কাইন্ড অফ কেমন, প্রতিসম ম্যাট্রিক্সের মতো। ওই যে ট্রান্সপোজ করে যদি আমি এ কে পাইতাম, এটাকে কি বলা হইতো? প্রতিসম বলা হতো। ঠিক আছে, তো এখন তো আমরা শুধু ট্রান্সপোজ করতেছি না, এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে অনুবন্ধী বিম্ব, অর্থাৎ ট্রান্সপোজের সাথে আবার অনুবন্ধীও করব, করে যদি আমি আবার পুনরায় এটাকে ফেরত পাই তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি সহজ ভাষায়। এ 2 3 প্লাস আই 4 প্লাস আই 3 মাইনাস আই 4 3 প্লাস 2 আই 4 মাইনাস আই 3 মাইনাস 2 আই 6। ওকে, প্রথম কাজ হচ্ছে আমি এটাকে ট্রান্সপোজ করা। ট্রান্সপোজ করলে জিনিসটা কীরকম হবে? 2 3 প্লাস আই 4 প্লাস আই 3 মাইনাস আই 4 3 প্লাস 2 আই 4 মাইনাস আই 3 মাইনাস 2 আই, এদিকে হচ্ছে 6। এরপর আমার কাজ হচ্ছে এই ট্রান্সপোজটাকে অনুবন্ধী করা। আমরা জানি অনুবন্ধী চিহ্নকে রেখে উপরে বার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে অনুবন্ধী করলে আমরা কি হয়, বাস্তব সংখ্যার অনুবন্ধী হয় না, কিন্তু জটিল সংখ্যার অনুবন্ধী হয় আয়ের আগের চিহ্নটা চেঞ্জ করে। তা 3 প্লাস আই হবে, এটা হবে 4 প্লাস আই, এটা হবে 3 মাইনাস আই, এটা 4 ঠিক থাকবে, 3 প্লাস 2 আই, এটা 4 মাইনাস আই, এটা 3 মাইনাস 2 আই, এটা হচ্ছে 6। তাহলে আমরা একটু কষ্ট করে খেয়াল করে দেখি যে প্রথমে ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করে অনুবন্ধী করলাম, করার পরে দেখেন তো আমার পুনরায় আবার আগের এই ম্যাট্রিক্সটা চলে আসছে। তার মানে কি, কোনো একটা ম্যাট্রিক্সকে অনুবন্ধী বিম্ব করে যেটাকে প্রকাশ করা হয় হচ্ছে এ থিটা করেকে যদি আমরা আবার এই ম্যাট্রিক্সটাকে পাই তাহলে এটাকে বলা হচ্ছে কি আমাদের হার্মিশিয়ান ম্যাট্রিক্স। অ্যাজ সিম্পল। ওকে, হার্মিশিয়ান ম্যাট্রিক্সের দুটো গুরুত্বপূর্ণ নোট আছে, ওইটা কীরকম বা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে
হার্মিশিয়ান ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের সকল ভুক্তি বাস্তব হবে। সেটা কীরকম? এই যে দেখেন তো, এই হার্মিশিয়ান ম্যাট্রিক্স, এই একটা হার্মিশিয়ান, দেখেন তো এর কর্ণের সকল ভুক্তি বাস্তব সংখ্যা 2, 4, 6 সর্বদা বাস্তব হবে। এটা অবাস্তব হবার কোনো উপায়ই নেই, এটা একদম সর্বদা হবে। 2 নম্বর হচ্ছে যে কোনো বর্গ এ ম্যাট্রিক্সের উপাদানসমূহ জটিল সংখ্যা হলে এ প্লাস এ থিটা সবসময় হার্মিশিয়ান হবে, হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে। এগুলো কিছু জিনিস মুখস্থ রাখাই যায়, মুখস্থ করাটা ভালো, অথবা আমরা এক্সাম্পল করে করেও আমরা জিনিসগুলো মাথায় রাখতে পারি। তবে আমার কাছে মনে হয় এগুলো আসলে ওরভাবে মুখস্থ না করে একটা দুটো এক্সাম্পল নিজে নিজে করে দেখে এরপর মাথায় একবার সেট হয়ে গেলে এগুলা অপশন দেখলে এমনিতেই বোঝা যায়। আচ্ছা, এরপরে আসি, আমাদের হার্মিশিয়ান ম্যাট্রিক্স শেষ। এরপরে আসি আমাদের 21 নম্বর, বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স শব্দটা আমি লিখছি না। বিপরীত হার্মিশিয়ানকে বলা হয় স্কিউ হার্মিশিয়ান। ওকে, সো এটাও সেম জিনিস। স্কিউ হার্মিশিয়ান ব্যাপারটা হচ্ছে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তো বর্গ ম্যাট্রিক্স ধরে নিলাম এ, তো একে প্রকাশ করা হয় Aij(n)/n। তো এটা বিপরীত বা স্কিউ হার্মিশিয়ান হবে। ম্যাট্রিক্স এ বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে যদি আমি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স করে যদি আমি -a পাই। তাহলে আমাদের আজকের একটা ডেফিনিশন ছিল, কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে যদি আমি -a পাইতাম তাহলে এটাকে বলা হতো বিপরীত বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো সেম জিনিস আমরা অনুবন্ধী বিম্ব করে যদি -a পাই, এটাকে বলা হচ্ছে বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, সো আমরা ডাইরেক্টলি এক্সাম্পল করব, এক্সাম্পলের উপর কোনো কথা নেই। এ 2i - 2 - 3i - 2 plus i, 2 - 3i - i 3i, 2 plus i 3i, তারপরে হচ্ছে 0। ওকে, সো আমরা ট্রান্সপোজ করি প্রথমে। আগে ট্রান্সপোজ করলে -2y, সরি আমি ট্রান্সপোজ করছি। ট্রান্সপোজ করলে এদিকে 2y, এদিক দিয়ে -2 - 3i, এদিকে -2 প্লাস i, 2 - 3i - i, এদিকে হচ্ছে 0, 2 প্লাস i 3i, এদিকে হচ্ছে 0। ওকে, এখন আমি কি একটু ভুল করেছি? হ্যাঁ, একটু ভুল করেছি। সেটা হচ্ছে এই জায়গাটা একটু ট্রান্সপোজ করার সময় একটু ভুল করে ফেলেছি, আমি আবার করছি। সো -2 - 3i - i 3i, তারপরে হচ্ছে -2 প্লাস i 3i 0। অর্থাৎ কিছু না, আমি এই সারিটাকে কলামে রূপান্তর করছি, প্রত্যেকটা সারিকে কলামে রূপান্তর করছি। এখন আসি, ট্রান্সপোজ শেষ। ট্রান্সপোজের পরে আমাদের কাজ হচ্ছে অনুবন্ধী করা। তাহলে অনুবন্ধী করলাম। অনুবন্ধী করা মানে কি? শুধু জটিল সংখ্যার অনুবন্ধী করব। এখানে জটিল সংখ্যা কাকে বলে? a প্লাস আইবিকে জটিল সংখ্যা বলে। এটার অনুবন্ধী কি হয়? শুধু আই এর আগে চিহ্ন, ওইটা জাস্ট চেঞ্জ করব। আমি অনুবন্ধী জিনিসটা কিন্তু পূর্ববর্তী ক্লাসে ভালোভাবে ব্যাখ্যা দিয়েছি।
ওকে, সো এখন দেখি এই 2i, যেহেতু i আছে এটার অনুবন্ধী হবে -2i, 2 - 3i অনুবন্ধী হবে 2 + 3i, শুধু i এর আগে চিহ্নটা চেঞ্জ, 2 + i এটা হবে 2 - i। আবার -2 - 3i, -2 ঠিক থাকবে, 3i এর চিহ্নটা চেঞ্জ করব, -iটাকে i করব, এটা -3i হবে। আবার -2 + i এটাকে অনুবন্ধী করলে -2 - i, এরপর এটা -3i, এরপর 0কে তো আর অনুবন্ধী করা যাবে না। ওকে, এইবার আসি তো আগের মতো আমি পুরা ম্যাট্রিক্স থেকে একটা মাইনাস কমন নিই। তো আমরা জানি পুরা ম্যাট্রিক্স থেকে মাইনাস কমন নেওয়া মানে হচ্ছে প্রত্যেকটা ভুক্তি থেকে মাইনাস কমন নেওয়া। দেখে আমাকে বলেন -2i থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এটা একটা 2i হবে। সেম কমন নেওয়া তো আপনারা জানেন, 2 + 3i মাইনাস কমন নেওয়া মানে হচ্ছে তাহলে -2 - 3i হচ্ছে, ঠিক আছে। 2 - i থেকে মাইনাস কমন নিলে -2 + i হচ্ছে। দেখেন আমি কিন্তু এটা মাইনাস কমন নিচ্ছি, এটা কিন্তু অনুবন্ধী করতেছি না, অনুবন্ধী কিন্তু এখানে হয়ে গেছে, এই জায়গাটাতে কিন্তু আমাদের অনুবন্ধী ডান। ওকে, এখানে আমাদের অনুবন্ধী হয়ে গেছে। আমরা এখন কি করতেছি, প্রত্যেকটা ভুক্তি থেকে মাইনাসটাকে কমন নিচ্ছি। ওকে, তাহলে -2 + 3i থেকে যদি মাইনাস কমন নিই, -2 হবে প্লাস, আর 3iটা হবে -3i, এটার থেকে -i, এটা হবে 3i। আবার এখান থেকে যদি আবার মাইনাস কমন নিই তাহলে এটা হবে 2 + i, এটা হবে 3i, আর এটা হবে 0। দেখেন তো, একটু মন দিয়ে দেখেন, এই ম্যাট্রিক্সটা কাকে রিপ্রেজেন্ট করতেছে, আমাদের পূর্ববর্তী এই ম্যাট্রিক্সটাকে রিপ্রেজেন্ট করতেছে। তার মানে কি, মাইনাস এ কে বোঝাচ্ছে, তার মানে কোনো একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করে যদি আমি বিম্ব করি, অর্থাৎ অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স করে যদি আমি -a কে পাই, তাহলে আমরা বলতে পারবো এ হলো একটি বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স, বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, এরপর বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্সের 3টা বিশেষ নোট রয়েছে, নোটগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। নোটটা কি, সেটা হচ্ছে বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্সের, বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স, আমি এটা সংক্ষিপ্ত করে লিখছি সো এটা আপনারা বুঝবেন। বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের সকল ভুক্তি সম্পূর্ণ কাল্পনিক বা শূন্য হবে। জিনিসটা একটু বুঝি, আমরা পড়ছিলাম হার্মিশিয়ান ম্যাট্রিক্সের সকল কর্ণের সকল ভুক্তিগুলো কি হবে, বাস্তব হবে। কিন্তু বিপরীত হার্মিশিয়ানে আমাদের যে জিনিসটা হচ্ছে কর্ণের সকল ভুক্তি, এই যে যেমন এটা দেখি, কর্ণের সকল ভুক্তি হবে কি কাল্পনিক বা শূন্য, এটাই ওরা বলার চেষ্টা করছে। আচ্ছা, এরপরে আমরা 2 নম্বর ইয়াটা লিখি। 2 নম্বর হচ্ছে যে কোনো বর্গ ম্যাট্রিক্স এ এর উপাদানসমূহ জটিল সংখ্যা হলে a - a এর অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স সবসময় বিপরীত হবে, বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে। তাহলে আমাদের কিন্তু এর আগে ছিল যে a + a থিটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে, তাহলে a - a থিটা বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে। আচ্ছা, 3 নম্বর, আমি আবার বলছি a থিটা দিয়ে কিন্তু আমাদের অনুবন্ধী বিম্বটাকে প্রকাশ করা হয়, মানে a থিটা যে কথা আর ট্রান্সপোজ করে অনুবন্ধী করা একই কথা। আমি জাস্ট এটা আবার একটু রিক্যাপ করে দিলাম। ওকে, এরপরে হচ্ছে আমাদের পরবর্তী বৈশিষ্ট্য যেটা, a = হাফ অফ a + a থিটা, এটা একটা ইকুয়েশন দিয়েছে ওরা, আসলে জিনিসটা এভাবে মুখস্থ করার কিছু নাই, এটা জাস্ট এটা একটা মানে জিনিসটা কি হবে, আমি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স যোগ করে হাফ, আবার কোনো একটা ম্যাট্রিক্স থেকে তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সে বিয়োগ করে যদি আবার হাফ করি, তাহলে পুনরায় যদি আমি আবার এই ম্যাট্রিক্সটাকে পাই, তখন এটা বিপরীত হার্মিশিয়ান হবে।
ওকে, সো এটা আসলে মুখস্থ করার কিছু না, আমার মতে এটা জাস্ট একটু ইকুয়েশন হিসেবে একটু দেখে গেলেই হবে। আচ্ছা, আমরা পরবর্তী ডেফিনেশনগুলোতে চলে যাই। আমরা আসি প্রথমে 22 নম্বর, উলম্ব ম্যাট্রিক্স। এটাকে বলা হচ্ছে অর্থোগোনাল। ওকে, অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলে জিনিসটা খুব বুঝতে হবে। অবশ্যই কোনো বর্গ ম্যাট্রিক্স, কোনো বর্গ ম্যাট্রিক্স এ আই জে এন বাই এন উলম্ব হবে বা উলম্ব ম্যাট্রিক্স হবে যদি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ গুণ করলে, অথবা তার ট্রান্সপোজের সাথে ওই ম্যাট্রিক্সটা গুণ করলে যদি আই হয়। আই কি? আইকে বলা হয় অবেদ ম্যাট্রিক্স। আই হয় তবে এ কে উলম্ব ম্যাট্রিক্স বলবে। আমরা একটা কাজ করি, উদাহরণ করে ফেলি এত কথা না বলে। এ ধরলাম কজ এক্স সাইন এক্স মাইনাস সাইন এক্স কজ এক্স, এটাকে ট্রান্সপোজ করে ফেলি। ট্রান্সপোজ করলে কজ এক্স এদিকে সাইন এক্স, আর এদিকে মাইনাস সাইন এক্স, এদিকে আবার কজ এক্স। ট্রান্সপোজ করার পরে আমার কন্ডিশন ছিল হচ্ছে এটা, যে গুণ করব এ ইন্টু এ ট্রান্সপোজ। তাহলে এ বলা মানে কি? কজ এক্স সাইন এক্স মাইনাস সাইন এক্স কজ এক্স। এরপরে হচ্ছে কজ এক্স মাইনাস সাইন এক্স কজ এক্স। তো আমি যদি এদের গুণ করি, আমরা জানি এটা গুণ হচ্ছে, এটা একটা 2/2, এটা একটা 2/2, অর্থাৎ গুণ হবার যোগ্যতা রাখে। কারণ হচ্ছে প্রথম কলাম প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান। তাহলে আমরা জানি এটার যে গুণফল আসবে সেই গুণফলটাও কত ক্রমের হবে? 2/2। আচ্ছা, গুণফল নিয়ে আমি বিস্তারিত বলেছি, সো গুণফল না করে এইসব ডেফিনেশন মুখস্থ করার কোনো মানে হবে না। আচ্ছা, সো এখন আসি আমাদের এখানে 2/2। তাহলে আমি একটা একদম সাজাই, A11 A12 A21 A22 বলা মানে কি? এটার মানে হচ্ছে A11 বলা মানে হচ্ছে 1 নম্বর সারির সাথে 1 নম্বর কলামের গুণ। তাহলে দেখেন তো, কজের সাথে কজ গুণ করলে কজ স্কোয়ার এক্স, আবার সাইনের সাথে সাইন যোগ করে গুণ করে যোগ করব, তাহলে সাইন স্কোয়ার এক্স। একইভাবে A12 1 নম্বর সারির সাথে 2 নম্বর কলামের গুণ, অর্থাৎ দ্বিতীয় ম্যাট্রিক্সের 2 নম্বর কলাম আর কি। তাহলে কজ এক্স আর সাইন এক্স গুণ করলে কি আসে? মাইনাস কজ এক্স সাইন এক্স, আবার সাইন এক্স কজ এক্স। আবার আসি, এরপর হচ্ছে 2/1 বলা মানে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার গুণ। তাহলে মাইনাস সাইন এক্স ইন্টু কজ এক্স প্লাস কজ এক্স ইন্টু সাইন এক্স। আবার 2 তাহলে মাইনাসে গুণ করলে জিনিসটা হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স প্লাস কজে গুণ হলে কজ স্কোয়ার এক্স। তাহলে আমরা দেখি একটা জিনিস, সেটা হচ্ছে আমরা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স এটা সমান 1, এখানে 0 এখানে 0, এটা সমান আবার 1। তাহলে এটা কাকে বোঝাচ্ছে? এটা একটা অবেদ ম্যাট্রিক্স। কত ক্রমের? I2 একটা অবেদ ম্যাট্রিক্স, অর্থাৎ 2/2 এর একটা অবেদ ম্যাট্রিক্স। অবেদ ম্যাট্রিক্স কাকে বলে? যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণের সকল ভুক্তি 1 হবে এবং বাকি সকল ভুক্তিগুলো 0 হবে, ওটাকে বলা হয় অবেদ ম্যাট্রিক্স। অবেদ ম্যাট্রিক্স I2 বলা মানে 2/2, I3 বলা মানে 3/3। সো আমাদের এটা একটা 2/2 এর অবেদ ম্যাট্রিক্স। তাহলে দেখেন তো, আমাদের ডেফিনেশন অনুসারে কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ গুণ করে কাকে পাইছি? আইকে পাইছি। যদি পেয়ে যায় তাহলে আমরা বলবো হচ্ছে এ একটি উলম্ব ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, এরপর আসি উলম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে, আমি জাস্ট একটু সংক্ষিপ্ত আকারে লিখে দিচ্ছি বৈশিষ্ট্যগুলো, আপনার বই থেকে ওইগুলো দেখে নিতে পারবেন। জিনিসটা হচ্ছে আসলে বোঝার ব্যাপার। যদি এই উলম্ব ম্যাট্রিক্সের ইয়াগুলো কিন্তু এমসিকিউতে একটু বেশি আসে। যদি এ এবং এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু আই হয়,
তবে আমরা বলতে পারি যে এ ইনভার্স ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হবে। এখন আপনারা বলতে পারেন স্যার ইনভার্স তো আপনি দুইবার উল্লেখ করে ফেলেছেন, ইনভার্সটা করার জন্য আমাদের ক্লাসের একটু যেতে হবে। ওকে, আমরা ধাপে ধাপে যাব জিনিসগুলো। ওকে, আসি। এরপরে আসি 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এ এবং বি উভয় যদি উলম্ব ম্যাট্রিক্স হয় তবে এ বি ও বি এ ও উলম্ব ম্যাট্রিক্স হবে। 3 নাম্বার, যদি এ উলম্ব ম্যাট্রিক্স হয় তবে এর ট্রান্সপোজ এবং এর ইনভার্সও উলম্ব হবে। আচ্ছা, এরপরে আসি আমাদের এটা কয় নাম্বার ডেফিনেশন ছিল? 22 উপর। এরপর আসি 23 নাম্বার ডেফিনেশন। তাহলে এখানে আসি ম্যাট্রিক্সের ট্রেস। এটা ডেফিনেশন না, এটা আসলে এক ধরনের একটা জিনিস জানাবো, একটা ব্যাপার আর কি। ম্যাট্রিক্সের ট্রেস, ট্রেস জিনিসটা কি সেটা একটু বলি, অথবা এটাকে বলা হয় ট্রেস অফ ম্যাট্রিক্স। ট্রেস অফ ম্যাট্রিক্স ব্যাপারটা হচ্ছে, আমি একটা ডাইরেক্টলি এক্সাম্পল দিই। এ ধরলাম 1 4 3 2 3 7 6 8 2। অবশ্যই এটা একটা 3/3 এর কি হচ্ছে, একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে দেখেন আমাদের মোটামুটি সব ডেফিনেশন যেগুলো দিচ্ছে ওগুলো সবগুলোর জন্য আমাদের বর্গ ম্যাট্রিক্স লাগতেছে। আচ্ছা, সো এটা ট্রেস হবে কাকে? এটা ট্রেস বলা হয় ট্রেস অফ এ। ট্রেস অফ এ বলা মানে হচ্ছে ওই বর্গ ম্যাট্রিক্সের কর্ণের সকল ভুক্তি যদি আমি কি করি, যোগ করে ফেলি, ওটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। অর্থাৎ 1 + 3 + 2 তাহলে কত হয়? 6। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। অর্থাৎ কর্ণের সকল ভুক্তি যদি আমি যোগ করে ফেলি। এখন কর্ণ কিন্তু সব ম্যাট্রিক্সের জন্য আসবে না। কর্ণ ম্যাট্রিক্স কাদের হয়? যখন বর্গ ম্যাট্রিক্স হবে তখন। তার মানে ট্রেস বের করার জন্য ওই ম্যাট্রিক্সটাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এটা গেল। এরপরে আসি আমাদের পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, তো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স এটার জন্য সেম বর্গ ম্যাট্রিক্স হতে হবে। যদি এ যে কোনো একটি বর্গ ম্যাট্রিক্স হয় তবে a⁴k+1 ইজ ইকুয়াল টু যদি এ হয় এবং কে হচ্ছে এলিমেন্ট অফ n, তখন ওই কে পর্যায় বলা হয়। কার পর্যায় বলা হয়? এই ম্যাট্রিক্সের। আমি একটা সহজ এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। জিনিসটা হচ্ছে এ 2 5 14 1 3 8 -1 -2 -6। দেখেন এটা হচ্ছে 3/3। এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি এ 3 দিয়ে। এখন আপনারা আবার প্যাঁচ লাগাই ফেলবেন, সেটা হচ্ছে স্যার এই কিউব বলা মানে তো এর সাথে 3বার গুণ। না, ওরা এখানে পর্যায় বের করার জন্য এই 3/3টাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। সো বর্গ ম্যাট্রিক্স হলে ওটাকে ওরা এভাবে প্রকাশ করে এ কিউব। এটাকে প্রকাশ করা যায় আবার এ 2+1। তাহলে দেখেন তো এটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? a⁴k+1কে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে কে সমান কে? তাহলে কে এর সমান হচ্ছে 2। তাহলে কে মানে হচ্ছে 2। এটাই হচ্ছে পর্যায়। আমি সহজ এক্সাম্পল দিই। যদি আপনার একটা ম্যাট্রিক্স থাকে, যে ম্যাট্রিক্সটা হচ্ছে 2/2 এর পর্যায় হবে কত জানেন? কে হবে 1। মানে যত ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স তার থেকে এক কম। যেমন এ 2/2 বলা মানে এটাকে স্কোয়ার হিসেবে চিন্তা করলাম, তাহলে এ 1+1 না? তাহলে এটাকে যদি আমরা a⁴k+1 সাথে যদি তুলনা করি তাহলে কে এর ভ্যালু এই 1-এর সাথে মিলতেছে, তাই কে ইজ ইকুয়াল টু 1। একইভাবে আপনাকে যদি কখনো এক্সাম্পলে বলা হয়, যেমন ঢাকা ইউনিভার্সিটি একটা কোয়েশ্চেন ছিল, এ একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটার প্রশ্নের এভাবে দেওয়া হয়েছিল, একটা ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম যে 100/100 এর একটা বর্গ ম্যাট্রিক্স, এর পর্যায় কত?
তাহলে 100/100 বলা মানে a⁴100, এটাকে আমরা a⁴99 + 1 চিন্তা করে তাহলে আমরা বলতে পারি এটাই হতেছে আমাদের কে। তাহলে কে এর মান হচ্ছে কত? 99। অর্থাৎ সহজ কথায় যতটা সংখ্যা বলবে মানে যত ক্রমের হবে তার থেকে এক কম। যদি 200/200 ক্রমের হয় তাহলে আমার পর্যায় হবে যেমন এরকম যদি হয় এ হচ্ছে একটা 200/200, তাহলে এটার কে এর মান হবে হচ্ছে 199। আচ্ছা, আবার আপনাদের প্রশ্ন এভাবেও দিতে পারে an/n, তাহলে এরকম যদি হয়, এখন বলবেন স্যার n তো ন্যাচারাল সংখ্যা না, তাহলে কে এর মান হবে ওই n থেকে এক কম। দেখেন আমি কিন্তু অনেক ইম্পর্টেন্ট এক্সাম্পল দিয়ে ফেলছি যেগুলো অ্যাডমিশনে খুব বেশি কাজে আসে। এইগুলো থেকে কিন্তু সিকিউতে প্রশ্ন আসবে না, এমসিকিউ এবং অ্যাডমিশন এমসিকিউগুলোতে বেশি প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে আসি আমাদের ইউনিটারি ম্যাট্রিক্স 25 নম্বর লাস্ট যেটাকে আমরা বলছি, এটাকে বলা হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স। ইউনিটারি ম্যাট্রিক্স অথবা ইউনিটারি ম্যাট্রিক্স কোনো বর্গ ম্যাট্রিক্সের তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স গুণ করলে যদি গুণফল অভেদ ম্যাট্রিক্স হয় তবে তাকে ইউনিটারি ম্যাট্রিক্স বলে। জিনিসটা কীরকম আমরা একটু বলি, ডাইরেক্ট এক্সাম্পল করে ফেলি। সাপোজ এ হচ্ছে 1/√2 মাইনাস 1/√2 i, আবার 1/√2 i। এটাকে প্রথমে আমরা আগে অনুবন্ধী বিম্ব করি, তাহলে প্রথমে আগে অনুবন্ধী করি, বিম্ব করি, বিম্ব মানে ট্রান্সপোজ। তাহলে 1/√2 মাইনাস 1/√2 i, 1/√2 i। এরপর এটাকে অনুবন্ধী করব। সো অনুবন্ধী করা মানে এ তিতা করা। সো আই এর আগে চিহ্নগুলো চেঞ্জ করব, 1/√2 প্লাস হয়ে যাবে 1/√2 i, এটা হবে মাইনাস 1/√2 i। এরপর আমরা কি করব এর সাথে এর অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সটা গুণ করব। সো এ ছিল আমাদের 1/√2 মাইনাস 1/√2 i, 1/√2 i। আচ্ছা, একইভাবে 1/√2 i মাইনাস 1/√2 i। আচ্ছা, এখন এখানে যদি আমরা গুণ করলে জিনিসটা কেমন হবে সেটা একটু দেখি। এটার সাথে আমাদের এটার গুণ হবে। ইন্টারের কনসেপ্টগুলো এমন, আপনি এখন একটা টপিক পড়তেছেন, বাট এই টপিকটার মেইন টপিক আসবে যে আপনাদের এইচএসসি সেকেন্ড ইয়ার। যেমন এখানে আমরা আই নিয়ে পড়াশোনা করছি, অথচ কাল্পনিক সংখ্যা নিয়ে আমাদের পড়া আছে ম্যাথ সেকেন্ড পেপারে। মানে এখানে আপনি একটা জিনিস না পড়ে যাবেন বা একটু কম জেনে যাবেন, আপনি এটা সাথে সাথে ধরা খাবেন। এখানে আসলে এই জিনিসটার সুযোগ নেই। সো আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করতেছি, যেহেতু আমাদের অনেক দেরি আছে আই নিয়ে কল্পনা করার। সো তাহলে আমরা একটু দেখি কেমনে হবে, গুণটাকে করে দেখি। তাহলে 1/√2 গুণ করলে হাফ, আবার এটার সাথে যদি আমাদের এটার গুণ হয় তাহলে জিনিসটা কেমন হবে সেটা একটু দেখি। তাহলে জিনিসটা হচ্ছে মাইনাস 1/2 i স্কোয়ার নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। আবার আসি 1/√2 গুণ করলে হাফ, আবার পরেরটা করলে প্লাস 1/2 i স্কোয়ার। একইভাবে নিচেরটা অর্থাৎ এটার সাথে যদি আমরা এটার গুণ করি তাহলে আসবে হচ্ছে হাফ প্লাস হাফ অফ i স্কোয়ার, আর এখানে আসবে হচ্ছে হাফ অফ মাইনাস হাফ অফ i স্কোয়ার। এখন আপনাদেরকে একটা ইনফরমেশন জানাই, ইনফরমেশনটা হচ্ছে আমাদের
আই সম্পর্কে তো আমরা জানছিলাম যে রুট ওভার -1 বলা মানে এটাকে আই বলা হয়। এখন আমাকে একটা জিনিস দেখেন তো, আইকে যদি আমি স্কোয়ার করি তার মানে কি রুট ওভার -1কে আমি স্কোয়ার করতেছি, তাহলে সুতরাং আমরা বলতে পারি না যে আই স্কোয়ারের ভ্যালু কত, -1। ঠিক আছে, তাহলে -1 হওয়া মানে হচ্ছে আমাদের এই জায়গাটা হাফ, আই স্কোয়ার যদি -1 হয় তাহলে এটা হবে +1/2, আবার এখানে হাফ, এখানে হবে -1/2, হাফ -1/2, হাফ +1/2, তাহলে আলটিমেটলি গিয়ে তাহলে আমাদের এখানে এটা হচ্ছে 1 0 0 1, যেটা হচ্ছে একটা অভেদ ম্যাট্রিক্স কত ক্রমের, I2 ক্রমের। তাহলে দেখেন এই ইনফরমেশনগুলো এইভাবে খুঁটিনাটি করে জেনে জেনে যান, করতে থাকেন, কনসেপ্ট বাদ দিয়ে যায়েন না। অনেক সময় দেখা যায় বলে যে এটা আমরা পরে জানবো, বাট পরে জানতে জানতে অনেক দেরি হয়ে যাবে। সো এখন একটু একটু জেনে যান, কনসেপ্ট আমাদের এখানে যেহেতু আছে এখানে আমাদের লাগবে। সো তাহলে আমরা বুঝলাম কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি আমরা তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স গুণ করে যদি আমি I2 পাই, I2 না সরি শুধু I পাই, এটা তো ডিপেন্ড করতেছে, এটা তো I3ও হইতে পারে, এটা I4ও হইতে পারে। সো যদি আমরা I পাই তাহলে এটাকে বলা হচ্ছে, ওই এ ম্যাট্রিক্সকে বলা হচ্ছে একটা ইউনিটারি ম্যাট্রিক্স, ইউনিটারি ম্যাট্রিক্স। এই সো আমাদের আজকের ডেফিনেশন শেষ হলো। পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত ম্যাট্রিক্সের আলোচনাগুলো করব। ওকে, আজকে এতটুকু পর্যন্তই, ভালো থাকবেন।